সম্প্রতি বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের গণমাধ্যমে ইমেইলে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরবেন, যার প্রস্তুতি নীরবে চলছে। তার সেই সাক্ষাৎকার ঘিরে বাংলাদেশের রাজনীতিতে চলছে চুলচেরা বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মনে করেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে কেবল তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। ভারতের নির্বাসনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার জন্য দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ সত্যি কি সহায়ক? এছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা আদৌ কি সম্ভব? এ ব্যাপারে সরকারের অবস্থান কোথায়, কেমন? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং আমাদের সাথে যুক্ত হবেন বিএনপির সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। মনিরা শারমিন, আপনাকে দিয়ে শুরু করি। মানে ঠিক যেই জায়গাটিতে আসলে আজকে আমরা আলোচনা করছি, সেখানে আসলে 24-এর গণঅভ্যুত্থানে আপনাদের যে অবদান ছিল সেটিকে মনে করতেই হয়। বিশেষ করে সেই সময় আসলে পুরো বাংলাদেশ এক ধরনের শেখ হাসিনা কিংবা সেই শাসন আমলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই আওয়ামী লীগের যেই দম্ভ কিংবা তারা আসলে যেভাবে ফিরে আসার কথা বলতে শুনলাম আমরা, ভারতের যেই গণমাধ্যমে যে প্রকাশিত সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার দেখে আসলে এখন আপনাদের কি মনে হচ্ছে? সত্যিকার অর্থেই বাংলাদেশে খুব সহসাই শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহযোগ ভাইকে শুভেচ্ছা। দেখেন, আওয়ামী লীগ, আমি যেটি দিয়ে শুরু করলেন যে জনাব মাহফুজ আলমের কথা এবং আসিফ নজরুল স্যারের কথা, দুটির মধ্যে আসলে যুক্তি আছে। আমি যদি বলি যে আওয়ামী লীগ তো আসলে দল হিসেবে তারা তো বিলুপ্ত হয়ে যায় নাই, তারা তো আসলে দেশে ছিল। তো সহায়ক একটা পরিস্থিতি এই জায়গাগুলো কিন্তু তারা খুঁজছিল এবং দেখবেন যে বিভিন্ন সংকটে, দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নানান ধরনের সংকটে কিন্তু তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছিল বারবার করে, এবং মিস ইনফরমেশন, ইনফরমেশন এগুলো কিন্তু আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তারা আসলে এই ধরনের বার্তা দিয়ে এক ধরনের আছে না যে একটু টোকা দিয়ে দেখছে যে পরিস্থিতিটা কেমন। আমার কাছে অন্তত তাই মনে হয়। কারণ আমি যদি বলি সরকারের অবস্থান, আমার কাছে যেটা মনে হয়েছে যে গতকাল আমাদের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান উনি বলছিলেন যেভাবে করে যে ওনারা বলছিলেন যে আমরা শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। শত্রুর সাথে ইনসাফ কিভাবে করবেন? শেখ হাসিনার জন্য ইনসাফ কি? শেখ হাসিনার জন্য ইনসাফ হচ্ছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। সেটাই যদি আসলে সরকারের এই কথার সাথে যদি কাজের মিল থাকে, তাহলে অবশ্যই দেশে ফিরিয়ে আনা সম্ভব। এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি আমরা না করতে পারি। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেই বিচারটি হওয়া উচিত সেটির কথাই নিশ্চয়ই তিনি বলেছেন। এবং মানে যেই জায়গাটিতে আসলে প্রশ্নটা, যেই আওয়ামী লীগ দীর্ঘদিন বাংলাদেশে এই আধিপত্য কায়েম করলো, একদলীয় শাসন কায়েম করলো, সেই আওয়ামী লীগের নেতা আসলে কি করে বলেন যে অনুপস্থিতি মানে নীরবতা নয়? এই জায়গাটি, এই কথাগুলো বলছে কেন আওয়ামী লীগের? আওয়ামী লীগ যারা করেন, আমরা মানে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে ওনারা ধর্মের মতো পালন করেন এবং এই ধর্মের হচ্ছে নবী পর্যায়ের একজন এই হজরত শেখ হাসিনা। তো তাকে যেহেতু হজরত মনে করেন ওনারা, তো সেই জায়গা থেকে দেখা যায় যে ওনার কোনো ভুল কিন্তু তারা দেখেন না। আপনি দেখবেন যে বিভিন্নভাবে কিন্তু এই আওয়ামী লীগের যারা আসলে এই ফ্যাসিস্টের ইনেবলার, তাদের আমরা দেখছি বিভিন্ন সভা সমাবেশ করছে, বিভিন্ন গোল টেবিল বৈঠকে তারা আসছেন, তারা হামের বিষয়ে অনেক বেশি উচ্চকিত এবং নানান বিষয়ে দেখবেন যে তারা খুব তাদের মতামত এখন দিচ্ছেন। এবং তাদের বক্তব্যের মূল বিষয় দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার খারাপ, এনসিপির নেতারা খারাপ, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ কি যেন একটা হচ্ছে বাংলাদেশে, এরকম করে তারা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন, তারেক সরকার খারাপ। এবং এই কথাগুলোর মাধ্যমে শুধুমাত্র ওনারা একটা জায়গায় একমত যে শুধুমাত্র হাসু আপা ভালো। এইভাবে করে বিভিন্নভাবে যে ন্যারেটিভের যে খেলাটা চলছে আমরা কিন্তু সেটা দেখছি, এবং সেটা আসলে তারা পেট্রোনাইজ করছে কোনো না কোনো গোষ্ঠী কিন্তু বাংলাদেশে এই আওয়ামী লীগ, সফট আওয়ামী লীগ, গোষ্ঠীটাকেও তো আসলে খুঁজে বের করা প্রয়োজন। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, নানান ভাবে আসলে যখন আমরা আওয়ামী লীগের এই
নেগেটিভ যে কার্যকলাপগুলো আছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, বা এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটলো বাংলাদেশের, নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছে, এটি বারবার বলার প্রচেষ্টা করছি আমরা। সেই সময়টাতে যখন আসলে খোদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে আমরা বলতে শুনি আওয়ামী লীগ আসলে ছিলই শুধু তাদের দম্ভ এবং বিভ্রান্তি ব্যাক করছে, সেটি আসলে আমাদেরকে কি বার্তা দেয়? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক এবং ডিবিসির দর্শক শ্রোতাকে। দেখুন, এই যে আমাদের যে মাহফুজ আলমের কথা বলছেন, উনি যে কথাগুলো বলেছেন, উনি কিন্তু বিগত সরকারের সমালোচনা করেছেন এবং সেই সময়ে আওয়ামী লীগ দেশে ছিল এবং কি কি কারণে আওয়ামী লীগ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে ইত্যাদিগুলো বলার চেষ্টা করেছেন। আমি এত দূর না যে একটা কথা বলি, আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। আপনি যদি দেখেন 30 থেকে 35% ভোট বিভিন্ন সময়ে তারা কম বেশি তাদের রয়ে গেছে, এবং 60-এর দশক থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, 71-এর মুক্তিযুদ্ধ, এরপর 90-এর গণ অভ্যুত্থান, সবগুলোতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে। কিন্তু এই 15-16 বছরে তার শাসনামলে বিশেষ করে যে সমস্ত কর্মকাণ্ড আওয়ামী লীগ ক্ষমতায় থেকে করেছিল, একদলীয়ভাবে ভোট করা, মানুষ এটাকে কখনোই ভালোভাবে নেয়নি। গণতান্ত্রিক ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শুধু তাই না, এই দেশে গুম খুন যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষের মৌলিক মানবাধিকারকে হরণ করেছে। এর কারণে এই ছাত্রদের যে কোটা ব্যবস্থা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু জনবিস্ফোরণ হলো। এই যে মানুষ রাস্তায় নেমে আসলো, শেখ হাসিনার সরকারের পতন হলো, কিন্তু তারপরে এই বৃহৎ একটি রাজনৈতিক দলকে গণতান্ত্রিকভাবে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছি না বা পারি নাই। কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ধরনের একটি অভ্যুত্থানের পরে যখন আমরা দায়িত্ব দিলাম, ছাত্ররাই তাকে নিয়ে আসলো রাজনৈতিক দল হিসাবে, আমরাও সমর্থন করলাম। কিন্তু আমরা কি দেখেছি 18 মাসে, এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র, তরুণ এবং শ্রমিক সবাই জীবন দিল, কিন্তু এই 18 মাসে কেন রাষ্ট্রটাকে একটি গণতান্ত্রিক কিংবা আইনি কাঠামোর মধ্যে আমরা দাঁড় করাতে পারলাম না? আপনি যদি খেয়াল করে দেখেন, 90-এও কিন্তু গণ অভ্যুত্থানের পরে 3 মাসে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিল। আপনি দেখেন যে সেখানে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করতে পেরেছিল। কিন্তু এই অভ্যুত্থানের পরে আমরা একটা মবের সংস্কৃতি দেখলাম, আইনি কাঠামো পুরোপুরি ভেঙে পড়ল। আমরা 32 ভাঙা এবং নানাভাবে মবের সৃষ্টি করে বিচারকে নিজের হাতে তুলে নেওয়া, নানাভাবে আমরা যে কর্মকাণ্ডগুলো করেছি, মানুষের কাছে নেতিবাচক বার্তা গিয়েছে যে আমরা যে রাস্তায় নামলাম, আমরা যে আন্দোলন করলাম, জীবন দিলাম, এতগুলো মানুষ মানে পঙ্গু হলো, কিন্তু তার বিনিময়ে এই 18 মাসে আমরা কিন্তু রাষ্ট্রে একটা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি নাই। এই কারণেই কিন্তু আজকে আওয়ামী লীগের প্রতি এক শ্রেণীর মানুষের, সাধারণ মানুষের একটা সহানুভূতি তৈরি হচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখন সেই জায়গায় আমরা রাজনৈতিকভাবে কিন্তু আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারি নাই। আমরা যেমন ধরেন সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাওয়া, সেটা আমরা সমর্থন করিনি। কারণ জামাতকেও কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল, জনগণ ভালোভাবে। জায়গাটিতে আসবো, দর্শক আমাদের সাথে ফজলে হুদা বিএনপি সংসদ সদস্য যুক্ত হচ্ছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। জি, ডক্টর মিজানুর রহমান, যে নিষিদ্ধের কথা আপনি বলছিলেন, আওয়ামী লীগের কার্যক্রমও এই মুহূর্তে নিষিদ্ধ আছে। এরপরেও আসলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা তিনি দেশের বাইরে বসে আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটি সেই রাষ্ট্র নানানভাবে প্রচারও করলো। এই জায়গাগুলোতেও কি আসলে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে করণীয়টা কি? দেখেন, বাংলাদেশ সরকারের কাছে, বিশেষ করে রাষ্ট্রের কাছে তিনি কিন্তু অভিযুক্ত এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি আইনের ভাষায়। এবং সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের উপরে ভিত্তি করে তাকে বাংলাদেশে ফেরত এনে আইনি কাঠামোর মধ্যে দাঁড় করানোর জন্য রাষ্ট্র দায়িত্ব নেবে, সরকার দায়িত্ব নেবে। এই দায়িত্বের জায়গায় আমি আসবো, আমি ফজলে হুদা আপনার কাছে আসতে চাই। মাহফুজ বলেছেন, বিগত সময় আসলে যিনি উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি বলেছেন যে আওয়ামী লীগ আসলে সেদিনই ব্যাক করেছে যেদিন কালচারালি ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। গুপ্তদের কারা ক্ষমতায়িত করলো?
জি ধন্যবাদ। রাজকাহনের সকল দর্শক শ্রোতা এবং আপনাকে এবং সহ আলোচক দুজনকে আমার শুভেচ্ছা। মাহফুজ সাহেব উনি ওনার মত দিয়েছেন। বাস্তব কথা হচ্ছে যে 2026-এর 12ই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছে এবং এই একটা নির্বাচন, যে নির্বাচনে আপনার কোনো প্রাণহানি হয়নি এবং মানুষ ভোট দিতে পেরেছে নির্ভয়ে। এই একটা নির্বাচন, যে নির্বাচনে হ্যাঁ আওয়ামী লীগকে এখানে আউট করা হয়েছে, এর পেছনে একটা কারণ ছিল। তো পৃথিবীর আপনি যে দেশেই দেখবেন, এরকম যখনই একটা অভ্যুত্থান হয় ফ্যাসিস্টের বিরুদ্ধে, আগের স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন স্বৈরাচার, ফ্যাসিস্ট ছিলেন না, তবু তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং দীর্ঘকালীন সময়ে উনি একটা মানে কারাভোগ করেছেন। তো শেখ হাসিনা ওয়াজেদ যে যা করেছে এই দেশের সংস্কৃতি চেঞ্জ করেছে, এদেশের রাজনীতি উনি কলুষিত করেছেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দেওয়ার সমস্ত পরিকল্পনা এবং কার্যকলাপ উনি করেছেন। উনি বলেছেন যে যা দিয়েছি আজীবন তারা মনে রাখবে। তো উনি প্রশাসন শেষ করে দিয়েছেন। উনি করেনি এমন কোনো কুকাম উনি নাই। হ্যাঁ, উনি অনেক বড় বড় মেগা প্রকল্প নিয়েছেন, 15 বছর উনি ক্ষমতায় ছিলেন। তো তার বিরুদ্ধে আনিত অভিযোগ এবং আমরা যারা তার বিরুদ্ধে রাস্তায় ছিলাম, জুলাই অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছি এবং আমার মনে হয় যে আমি আমার মতো অনেকেই অফকোর্স যারা 90ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং জুলাইও অংশগ্রহণ করেছি আমরা। তো এই দেশে যখন গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়, গণতন্ত্রের আমার কাছে আপনি যদি দলের বাইরে এসে আমাকে বলেন ব্যক্তিগতভাবে, এবং এটা আমার দলও বিশ্বাস করে, কোনো দলকে ব্যান্ড করা নয়, বরং তাকে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা, এবং সেটা হলে হয়তো আজকে অন্যরকম হতো। কিন্তু 18 মাসের যে সরকার, এই সরকারের একটা আপনি যতই বলেন, সমালোচনা যতই করেন, অভ্যুত্থানের পর একটা দেশে অনেক কিছুই হয়, তারপরও তারা একটা অবাধ সুস্থ একটা অন্যরকম প্রশ্ন করি আমি ফার্স্টে বাবুল, আপনি দিয়েছে। বলছিলেন যে আপনি বা আপনারা আসলে দীর্ঘদিন আপনারা রাজপথে ছিলেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। সেই সংখ্যাটাও কম নয়, আসলে অনেক অনেক মানুষ বাংলাদেশে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। এই সময়টাতে দাঁড়িয়ে যখন শেখ হাসিনাকে আমরা বলতে শুনি আন্তর্জাতিক মাধ্যমে তার যেই সাক্ষাৎকার, সেখানে তিনি যখন বলেন যে তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার উপর তার দেশে ফেরা নির্ভর করছে, তখন আসলে আপনাদের কেমন লাগে? দেখুন, আমি কোনো পত্রিকা বা মিডিয়া হাউস নিয়ে কথা বলতে অভ্যস্ত নই, তারপরেও আমি একটা কথা বলি। আনন্দবাজার বরাবরই বাংলাদেশকে নিয়ে এবং সব সময় সেখানে আওয়ামী লীগ জড়িত থাকে, এই দেশকে নিয়ে তারা এগুলো উল্টাপাল্টা বললেই অভ্যস্ত। শেখ হাসিনা ওয়াজেদ 17 বছর নিজেও উল্টাপাল্টা কাজ করেছেন, বলেছেন। তার দাম্ভিকতা, তার যে অহংবোধ, তার যে অরাজনৈতিক অ্যাটিটিউড, এটা নতুন করে কারো কাছে তুলে ধরবার কোনো অবসর নেই। কাজে কি বললেন একজন, মানে কি বলবো, যিনি একটা দেশ থেকে পালিয়ে গেলেন, এরকম একজন রাষ্ট্রপ্রধান সম্পর্কে তো বলবার কোনো অবকাশ নেই। আমি জীবনে যত বকা দিয়েছি, এই শেখ হাসিনা আওয়ামী লীগ নষ্ট করেছে। আমি বলি এই শেখ হাসিনা তার বাবাকে আবারও খুন করেছে, এই শেখ হাসিনা শত শত মানুষকে গুম করেছে, এই শেখ হাসিনা শত শত মানুষকে খুন করেছে, এই শেখ হাসিনাও হেলিকপ্টার দিয়ে মানুষ মেরেছে, এই শেখ হাসিনা করেনি এমন কোনো আকাম এদেশের আছে বলে কারো জানা নেই। তার পিএস দুর্নীতি, ব্যাংক লুট, পাথর লুট, কয়লা লুট, মাটি লুট, বালি লুট, এমন কোন লুটের কাহিনী উনি বাকি রাখেননি এই শেখ হাসিনা ওয়াজেদ। তারপরে আসলে যখন তাদেরকে দম্ভ ভরে আমরা এই কথা বলতে শুনি, তার তো এটা অ্যাটিটিউড। আপনার মনে আছে একসময় কোর্ট বলেছিল যে রং হেডেড উইমেন, এটা আমার কথা না। তো কাজে শেখ হাসিনা ওয়াজেদ এটা বলতেই পারে। একটা কথা আমি আপনাকে বলে রাখি, জুলাই যোদ্ধারা, এনসিপিরা, জামাতে ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যুগপৎ আন্দোলনের সাথে যত দল ছিল, এই
হাসিনা এন্ট্রি ছিল, একটা কথা আপনাকে বলে রাখি, এটা আওয়ামী লীগ যারা আছে তাদেরকেও আমি বলছি, কারণ আওয়ামী লীগের লেজ তো সোজা হয় না কোনোদিনও। আমার একটা উদাহরণ দিই, আমি নির্বাচনের পর আমি বললাম সবার সমান সুযোগ আছে, সেটা বৈধ হোক অবৈধ হোক, ইউনিয়ন পরিষদ চলতে হবে, আওয়ামী লীগের চেয়ারম্যানরা আপনারা বসেন কাজ করেন। আজকের নিউজ হচ্ছে ভিজিএফ এর চুরি হয়েছে, কি চাল চুরি করেছে আমার আসনে, কারা কারা, যে কয়টা ওই সব কয়টাই আওয়ামী লীগের। এই জায়গাটিতে ফিরবো, এরা মনিরা ডাকাত, শারমিনও এরা বলছিলেন যে লুণ্ঠনকারী। আওয়ামী লীগ আসলে যারা এখন দীর্ঘদিন ওই যে করেছেন, বললাম এই শেখ হাসিনা এবং হ্যাঁ। এই আওয়ামী লীগও নষ্ট করেছে, তার বাবাকে নষ্ট করেছে, মুক্তিযুদ্ধ বলতে এরপরে একটা এই সময়- আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করে এই বিভ্রান্তি এই মুহূর্তে বাংলাদেশে ছড়াচ্ছে, সেটি একটি বড় প্রশ্ন। আমি ফিরবো জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, মনিরা শারমিন। এই যে অন্তর্বর্তীকালীন সরকারে সেই সময়কার উপদেষ্টা বলেন আওয়ামী লীগ ফেরেনি, তারা ছিল, এবং আপনিও বললেন আসলে আওয়ামী লীগ যারা করেছেন একটা সময় তারা আসলে শেখ হাসিনাকে হজরতের মতন করে মানে, অর্থাৎ পীরের জায়গায় আসলে তার অবস্থান। এখন যে অবস্থানটি আছে আওয়ামী লীগের বর্তমানে, তারা রাজনৈতিকভাবে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, এরপরও যখন বারবার এই ধরনের বক্তব্য আসে তখন আসলে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করাটা একটু চ্যালেঞ্জিং হতে পারে কিনা? দেখেন, আমার কাছে মনে হয় কি যে আমাদের বাংলাদেশে ইন্টারনাল অনেক সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের আসলে সতর্ক থাকা দরকার এই ধরনের অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তবে এটাকে একটা বড় এজেন্ডা বানানোর পক্ষপাতী আমি না, এবং আমি অত্যন্ত বিনয়ের সাথে মিজান ভাইয়ের সাথে একটু দ্বিমত করতে চাই। ভাই বলছিলেন যে সাধারণ মানুষের আসলে একটা সেন্টিমেন্ট হয়তো গ্রো করছে আওয়ামী লীগের পক্ষে। আমি এটা মোটামুটি দায়িত্ব নিয়ে বলতে পারি, সাধারণ মানুষের আসলে ন্যূনতম সেন্টিমেন্ট নাই। কারণ এই 17 বছর ধরে যে পরিমাণ দমনপীড়নের মধ্যে দিয়ে সাধারণ মানুষ গেছে, একটা গণ অভ্যুত্থান কখন হয় বলেন তো? গণ অভ্যুত্থান কিন্তু আপনি এফেক্টেড হলেন, আমি এফেক্টেড হলাম, ভাই এফেক্টেড হলো, এভাবে হয় না। প্রত্যেকটা মানুষ যখন এফেক্টেড হয়, সুতরাং তখন মানুষ কিন্তু মাঠে নামে। মানুষ কিন্তু 2018 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি তখন কিন্তু মাঠে নামে নাই সবাই। আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছি তখন সবাই মাঠে নামে নাই। 24-এ নেমেছে কারণ প্রত্যেকের জনজীবন আসলে এফেক্টেড হয়েছে এই হাসিনার আমলে। সেই জায়গা থেকে এবং সাধারণ মানুষের যে ন্যূনতম সেন্টিমেন্ট আছে, এই কথাটা এটা শেখ হাসিনা নিজেও বিশ্বাস করে না। যদি সেটা বিশ্বাসই করতো তাহলে তো সে আসার জন্য এই বিভিন্ন মাধ্যম দিয়ে নক করার চেষ্টা করতো না যে আমি আসবো। তার মুখে কি আসলে গণতান্ত্রিক বাংলাদেশে তিনি ফিরতে চান, এই কথাটিকে আসলে আপনারা কিভাবে না, এটা কোনোভাবেই না। দেখেন, এই যে এখানে আরেকটা কথা বলা খুব জরুরি, সেটা হচ্ছে যে অনেকেই বলার চেষ্টা করেন যে এই গণতন্ত্রের জায়গায় আমরা একটা বাধা সৃষ্টি করলাম কিনা, একটা আওয়ামী লীগের মতো একটা দলকে আসলে নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করার ফলে তাদের রাজনৈতিক অধিকার আমরা ক্ষুণ্ণ করছি কিনা। দেখেন, সেই সুযোগ কি আসলে ছিল কিনা এটা আমাদের বুঝতে হবে। আমরা সবচেয়ে এখন সবসময় এই জেনজি মুভমেন্টের ক্ষেত্রে আমরা সবচেয়ে কাছের মুভমেন্ট সেটা হচ্ছে নেপালের উদাহরণ দিই। আপনার খেয়াল থাকার কথা যে নেপালের এই অলি শর্মা, তিনি কিন্তু যখন আসলে এই মুভমেন্টটা হয়েছে, এই গণঅভ্যুত্থানটা নেপালে হলো, তারপরে কিন্তু এই অলি শর্মা তিনি কিন্তু দাঁড়ে দাঁড়ে ভোট চেয়েছেন। তার মানে সেই সুযোগটা ছিল। কিন্তু আপনার বুঝতে হবে হাসিনা কিন্তু সেদিন গণ অভ্যুত্থানের মুখে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালাতে হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু দুইটা সিচুয়েশন এক না। সুতরাং গণতান্ত্রিকভাবে কিন্তু আমরা আসলে বাধা সৃষ্টি করিনি, বরং এটা পলাতক শক্তিকে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আসলে আমরা যেভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম ঠিক সেই জায়গাটিতে আসলে আমরা এসে দাঁড়াতে পেরেছি কিনা। মাহফুজ আলমের যে বক্তব্য, সেখানেও যদি আমরা তাকাই, নানানভাবে বিভিন্ন সময় বিশেষ কিছু ক্ষেত্রকে হয়তো সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, এবং সেই সুযোগটাই আওয়ামী লীগ এখন নেওয়ার চেষ্টা করছে কি? দেখেন, আওয়ামী লীগ তো সুযোগ আসলে নেওয়ার চেষ্টা করবে যে কোনো ধরনের। আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী যে পক্ষগুলো আছে, আমাদের মধ্যে যে কোনো বিভক্তির চেষ্টা তারা করবে। যে কোনোভাবে করে আমাদের আসলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারলে তারা আসলে তাদের এখানে জয় জয়কার হবে। এবং এই পক্ষগুলোতে তো আসলে বিভিন্নভাবে আমরা কিন্তু বিভক্ত হয়ে পড়েছিও, এবং সেটাকে যে খুব বেশি আমি একটা নেতিবাচক বলবো তা না। কারণ স্বাভাবিকভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের তো এক ধরনের এজেন্ডা আছে। কিন্তু দেখেন, এই আওয়ামী লীগ প্রশ্নে আমরা এক থাকতে পারছি কিনা, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক থাকতে পারছি কিনা। যখন আমরা হাসিনাকে ডিল করব, হাসিনার কথা বলবো, তাকে শুধু ফ্যাসিস্ট বললে হবে, খুব কম বলা হবে, জানেন। কারণ
ফ্যাসিস্টদেরও কিন্তু আসলে একটা একটা দেশপ্রেম থাকে, দেশের পক্ষে থাকার একটা ব্যাপার থাকে, কিন্তু হাসিনা কিন্তু ফ্যাসিস্টও না, সে ফ্যাসিস্ট বললেও তাকে গালি কম দেওয়া হয়। সেই জায়গায় আমি বলতে চাই যে সেই ন্যূনতম দেশপ্রেমও যারা আসলে নাই, সে আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সুতরাং আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আসলে আমাদের সেইভাবে ডিল করা উচিত। এবং যেটি বলছিলেন যে শত্রুর সাথে ইনসাফের যে কথা তথ্য উপদেষ্টা বলেছেন, সেই জায়গাটিতে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে মানে তার প্রতি ইনসাফটি হয়তো সর্বোচ্চ বিচারটা আমরা নিশ্চিত করতে পারবো কিনা, সেই ইনসাফটা কি বাংলাদেশ করতে পারবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটার জন্য আসলে সরকারের পক্ষ থেকে আমার মনে হয় যে এই জায়গাটাতে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ ভূমিকা আমরা দেখতে চাই। কারণ দেখতে পাচ্ছেন কি এখনো দেখতে পর্যন্ত এই আসলে 3 মাসে? খুব স্বাভাবিকভাবে দেখেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা তো অসম্ভব কিছু না। এখানে একটা কূটনৈতিক জায়গা আছে, এবং এখানে ব্যাক অ্যান্ড ফোর্থ করে এই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মানে তাদের মন্ত্রণালয়ের সাথে যেভাবে করে আসলে এই তাকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, আমরা প্রথম কিছুদিন শুনেছিলাম, পরবর্তীতে কিন্তু তার ব্যাপারে আমরা ক্ষমতার কাছেই আসলে প্রশ্নটা করি। ফজলে খুব হুদা বেশি বাবুল, শুনতে পাইনি। মানে এটি খুব একটা অস্বাভাবিক কিছু নয় যেটি মনিরা শারমিন বললেন সরকারের পক্ষে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা, যদিও আসলে বন্দি প্রত্যর্পণ চুক্তি পড়ে এটাকে বেশ জটিলই মনে হয়েছে আমার কাছে। তারপরে আসলে সরকারি যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তাদের জন্য আসলে বিষয়টা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সাথে বাংলাদেশের বিষয়টা কতখানি সহজ কিংবা কতখানি চ্যালেঞ্জিং? জি ধন্যবাদ। দেখুন, ভারত বাংলাদেশের সম্পর্ক রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এই সম্পর্কগুলো খুবই জটিল এবং একটু আলাদা। আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের চেয়েও যে জিনিসটা এখানে অবশ্যই আমাদের বিবেচনায় নিতে হবে সেটা হচ্ছে ভারত আজীবন সম্পর্ক করেছে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এদের সাথে। এ কারণে দেখুন, ভারতে বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল, লালু প্রসাদ যা বলবেন আপনি, এখন এই আসছেন চেন্নাই নতুন নতুন মুখ্যমন্ত্রী আসছেন শুভেন্দু রে ভাই তো কলকাতায়, ওকে ওর কথা আমি বলছি না, চেন্নাইয়ের তামিলনাড়ুতে এসছেন বিজয় এসেছেন। বিজয় ছাড়া বাকি সবাই এক ছিলেন, এবং আমি নিশ্চিত 10 বছর ভারতে থাকবার আমার অভিজ্ঞতা ছিল, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেছি যখন দিল্লি বম্বেতে থেকে। এই বিজয় বাবুও হয়তো একমত হবে হাসিনাকে টেক কেয়ার করার ব্যাপারে, কারণ ভারতের সংস্কৃতিটা এমনভাবে গড়ে উঠেছে শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা দায়নি এমন কিছু কিন্তু ভারতে নাই, আমি আগের বার বলেছি কথাটা। তারপরও গান্ধী পরিবারের সাথে শেখ হাসিনার সম্পর্ক পারিবারিক, দিদি সম্পর্ক। তারা ফ্লোরে বসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী শেখ হাসিনার বাড়িতে এসে ভাত খেয়েছে। শেখ হাসিনা ওয়াজেদ 8 বছর ভারতে ছিল হচ্ছে রাজীব গান্ধীর বাড়িতে, 8 বছর বাড়িতে, শি ইজ এ মেম্বার অফ দ্যাট। আর বিজেপির সাথে শেখ হাসিনার সম্পর্ক ছিল রাজনৈতিক কাজের সম্পর্ক, লেনদেনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক ছুটানো খুব মুশকিল। এখন আসেন যে এটার ওয়ে কি, যেটা আপনি বলেছেন ইনসাফের যে কথা আমরা বারবার শুনছি, ইনসাফটা হবে কি করে? আরে ভাই, ইনসাফ, আজাদি এই শব্দ বাদ দিয়ে যদি বলেন খুব ইজি ভাবে যে বিচার হবে কিনা, বিচার ইটসেলফ, আমরা খুব ফার্সি শব্দ, আরবি শব্দ বলাই খুব ইদানিং খুব এক্সপার্ট হয়ে গেছে। ওই যে বললাম, আমাদের সংস্কৃতিও শেখ হাসিনা চেঞ্জ করে দিয়ে গেছে, ঠিক আছে? তো যেমন আমরা আগে বলতাম ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এখন হয়ে গেছে শিক্ষার্থী। তো এই যে এগুলো কিন্তু কালচারাল কি বলে আপনার হেজিমনি, এই জিনিসগুলো আমাদেরকে ওইভাবে ট্রিট করতে হবে। সো বিচারিক প্রক্রিয়ায় চলবে। 2 রাষ্ট্রের মধ্যে যে কথাটা, আসল কথা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এসে বিচারটা করা। শেখ হাসিনার যে বয়স, কতদিন বাঁচে এটা আল্লাহ ভালো জানেন, বাট ওনার যে ফিজিক্যাল কন্ডিশন, যে বয়স, সেটা ডিফারেন্ট রকমের হবে। আপনি জানেন এই শেখ হাসিনা কিন্তু বিশাল বড় অভিনেত্রী। 96 আজকে একটা দেখছিলাম বিটিভির সাক্ষাৎকারে, উনি হিজাব পরা এবং এমন একটা অদ্ভুত চেহারা লাগছিল। আমার চেহারাও খুব সুন্দর না, কিন্তু একটা অদ্ভুত রকমের চেহারা রাখছিল। মানে এটা কিভাবে বলবো আমি, যাই হোক। তো কেন জামাতের সাথে তারা অ্যালায়েন্স করছেন, এটা একজন সাংবাদিক, ওনারই আর কি পালিত সাংবাদিক ওনাকে কোশ্চেন করছিলেন।
তো এই হাসিনা অভিনেত্রী হাসিনা, বহুরূপী হাসিনা, এই হাসিনা রং হেডেড হাসিনা, তাকে নিয়ে এসে বিচারে কাঠগড়া করা এটা মুশকিল। যত কথাই বলুক এনসিপি যত রকমেরই সরকারকে দিক, আমি আমার অভিজ্ঞতা এবং আমি জেনে বুঝে প্রক্রিয়াটি বলছি। জটিল। তো হ্যাঁ, প্রক্রিয়াটি তার মানে সত্যিকার অর্থে প্রক্রিয়া। তারপর দেখেন বন্দি বিনিময় চুক্তির যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনও সাপোর্ট করে না যে হাসিনাকে আনা যাবে। তারপর ইউ নেভার নো, ভারতের লোকের কাছে হচ্ছে অর্থ দেবতা। সো এই দেবতা মানে বাণিজ্য দেবতা, তারা যদি বাণিজ্যিক কোনো সুবিধা পায়, কিংবা তাদেরকে আমরা যদি পররাষ্ট্রনীতি, কূটনীতি কিভাবে চলে, কূটনীতি চলে কিন্তু বিজনেস নীতি দিয়ে, অর্থনীতি দিয়ে। সেইরকম কোনো সুযোগ আপনি যদি যদি ভারতের ট্যাগে, ওই সামনে যে থাকে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমার হাতে কোনো কার্ড নেই বা আমার কাছে অনেক কার্ড আছে, এরকম কোনো কার্ড যদি আমরা তৈরি করতে পারি, যেটা আমরা করছি এখন জি, এই পদ্মা ব্যারেজে করছি, সেই আমার মনে হয়েছে যদি এই 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 সরকার মানে ভারতকে নিয়ে যা করছে এখন, এটা সাকসেসফুল হলে সেখানে এনে হয়তো আমার সেই মনে হয় সম্ভাবনা বিচারের থাকতে পারে। জি, ডাক্তার আওতায় মোহাম্মদ আনা মিজানুর রহমান, যেটি মাহফুজ আলম বলেছিলেন যে জুলাইয়ে যারা আসলে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদেরকে ক্ষমতায়িত করা হলো। এই জায়গাটি নিয়ে আসলে আপনি কি বলতে চান? গুপ্তদেরকে কি সত্যিকার অর্থেই এই বাংলাদেশে ক্ষমতায়িত করা হয়েছে? দেখেন, উনি তো সে সময় সরকারে ছিলেন এবং আমরা যারা জানি, বিশেষ করে সে সময় আমরাও রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কয়েকবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করেছি, আমরা আমাদের কথাগুলো বলেছি। তো সেই সময় তো আমরা দেখেছি যে এই যে মাহফুজ আলম সহ যারা ছাত্র প্রতিনিধি হিসাবে সরকারের সঙ্গে যুক্ত ছিলেন, তারা তো সকাল বিকাল যমুনায় গিয়েছে, সরকারের নীতি নির্ধারক তারা ছিলেন। সেই জায়গায় তো তারা এই দায়িত্ব তারা এড়াতে পারে না। আমি যে কথাটা আপনাকে বলতে যাচ্ছি যে ওনারা আজকে যেটা বলছেন যে মবের রাজত্ব, উনি নিজেই বলেছেন, তো এটা তো তারা করেছে। আজকে দেখেন একটি সরকার কখন পালিয়ে গেল, 300 এমপি, বিশাল মন্ত্রী পরিষদ এবং সবচেয়ে প্রভাবশালী একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান শেখ হাসিনা। এবং শেখ হাসিনা কীভাবে গেল? রাষ্ট্রই কিন্তু তাকে হেলিকপ্টারে করে ভারতে দিয়ে আসছে। এই যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে সংযোগ, সে তো আত্মগোপনে যায় নাই, প্রকাশ্যে গিয়েছে। এখানে নানা ধরনের ঘটনা ঘটেছে। আমাদের প্রধান বিচারপতি সহ অনেককেই ক্যান্টনমেন্টে তাদেরকে আশ্রিত করেছে, নিরাপদে রেখেছে এবং তাদেরকে আবার জায়গা মতন পৌঁছে দেওয়া হয়েছে। অনেক অভ্যন্তরীণ ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যখন একটি সরকার দায়িত্ব নিয়েছে, তাহলে সেই দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রটা যখন সঠিক কাঠামোর মধ্যে থাকে নাই, এবং আমরা তখন দেখেছি এবং আমাদের আকাঙ্ক্ষা ছিল, 16 বছর তো আমরা রাজপথে আন্দোলন করেছি, আমরা নির্বাচন নিয়ে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করেছি। 2018-তে আমরা দেখেছি দিনের ভোট কিভাবে রাতে করেছে। মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের ফসল কিন্তু এই 24। কিন্তু আমরা যখন দেখেছি যে 24কে যখন আপনি মুক্তিযুদ্ধ এবং 72-এর সংবিধানের সঙ্গে যখন পাল্লা দিচ্ছেন, মুখোমুখি দাঁড় করিয়ে এই রাষ্ট্র মানে 24কে সামনে নিয়ে আসছেন, তখন কিন্তু জাতির মধ্যে একটা বিভেদ এবং নানাভাবে আপনি বিভ্রান্ত তৈরি করছেন। এই বিভ্রান্ত তো তৈরি করেছে যারা, আমরা যদি বলি যে সেই সময় জামাত এবং আমার ছাত্র প্রতিনিধিরাও যারা ছিল তারাও তার সঙ্গে কম দায়ী না। আপনি দেখেন একটা রাষ্ট্র যখন 5ই আগস্টের পর একটি সরকার যখন ক্ষমতায় এসেছে, আমরা সেই সরকারকে কতটুকু সহযোগিতা করেছি, আমরা কতটুকু আদালতে কিভাবে আমরা মব তৈরি করলাম। আজকে দেখেন কিভাবে বিভিন্ন লোকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আপনি গুলশান সহ বিভিন্ন জায়গায় অতীতেই আপনাদের এখানে এসে আমরা সেই সময় বলেছি এবং প্রকাশ্যে জানেন যে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একটি আইনের শাসন আমরা কিন্তু 18 মাস প্রতিষ্ঠা করতে পারি। অনেকটা মনিরা শারমিনদেরও উপর বর্তায়। আমি তাদেরকে দায়ী করছি না। এই যে যারা আমরা সেই সময় আন্দোলনের সাথে যুক্ত যে মেন যারা, তারা তো সরকারের সঙ্গে যুক্ত হয়ে গেল, সরকার ফেল করেছে। এখন ধরেন আমরা যদি এখন আইন নিজের হাতে তুলে নিতে যাই, কেন সেখানে আপনি সেই কাজগুলো করতে দিলেন? আপনি যমুনার সামনে একদল আসছিল, তাদেরকে আপনি ঠান্ডা পানি দিয়ে আপ্যায়ন করলেন, আর যখন আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলো তাদেরকে আপনি সেখানে মানে মেরে পিটিয়ে করে দিলেন। এই জায়গাটাতে আপনার বক্তব্যের সাথে আমি মাহফুজ আলমের বক্তব্যের একটু তুলনা করি। তিনি বলেছেন যে লীগ সেই দিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে
সংস্কার এবং বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামাতের বার্গেনিং টুল, বিএনপি এবং জামাতকে বার্গেনিং টুল বানানো হলো। বিএনপি এবং জামাতকে বার্গেনিং টুল বানানো হলে এনসিপি তাহলে আসলে সেই সময়টাতে ঠিক কোন জায়গাটিতে ছিল? এই আলোচনায় ফিরবো জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। মনিরা শারমিন, যে প্রশ্নটি রেখে আমি বিরতিতে গেলাম, যখন আসলে মাহফুজ আলমকে আমরা বলতে শুনি লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার এবং বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামায়াতকে বার্গেনিং টুল বানানো হলো। এনসিপি তাহলে সেই সময় কোথায় ছিল? তিনি তো আসলে সেই সময়টাতে এনসিপি প্রতিনিধি হিসেবেই গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারে। না, একটু ভুল হচ্ছে। এনসিপিতে জনাব মাহফুজ আলম কখনোই আসেননি এবং ছাত্রদের তো তিনি প্রতিনিধি ছিলেন। হ্যাঁ, ছাত্রদের যদিও প্রতিনিধি। পরবর্তী সময়ে আসলে আপনারা গঠন করেছেন। এনসিপি আমরা আরো পরে গঠন করেছি এবং এনসিপিতে নানান মতের মানুষজনও আছে। বিষয়টা হচ্ছে যে এই যে এনসিপির পক্ষ থেকে আমি যদি বলি যে জাতীয় নাগরিক কমিটি এবং পরবর্তীতে এনসিপি, আমরা কিন্তু সংস্কারের যে দাবিটাকে সেটাকে আমরা খুব মুখ্য করে দেখাবার চেষ্টা করেছি এবং সেটার ফলে যেটা হয়েছে, আমরা এখন সরকারি দল বিএনপির পক্ষ থেকে নানান ধরনের তকমা কিন্তু আমাদের এসছে যে আমরা আসলে করছি, মানে নির্বাচনটা পেছানোর চেষ্টা করছি এবং কোনো না কোনোভাবে আসলে, এবং এটা কিন্তু আমাদের সংসদে দাঁড়িয়ে জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে এই কারণে একটা চাপে পড়ে ওনারা জুলাই সনদ আসলে স্বাক্ষর করেছে এবং এই যে 16 মাস ধরে আমরা এই যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, ঐকমতে আসলাম, সেগুলো কিন্তু এখন আবার আমাদের জিরো থেকে আবার এটা শুরু করবার একটা জায়গাতে আমরা এসছি এবং সেইখানে কিন্তু আসলে এই বাটোয়ারার নির্বাচনের কথা যেটা বলেছে সেটা কিন্তু না করেও আসলে কোনো সুযোগ ছিল না আসলে। তার মানে কি এই নির্বাচনটা বাটোয়ারের নির্বাচন হয়েছে? এটা উনি ওনার জায়গা থেকে, না ওনার জায়গা থেকে উনি এটা সম্বোধন করেছে। বাটোয়ারার নির্বাচন তো আসলে আমি জানি না উনি কোন জায়গা থেকে বলেছেন, তবে এই যে নির্বাচনটা আমরা কিন্তু সংস্কারকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের কিন্তু নির্বাচন বিরোধী এই তকমাটা তখন ছিল আমাদের। কিন্তু এখন দেখেন মাহফুজ আলম কিন্তু যেই স্ট্যাটাসটা দিয়েছে সেটা নিয়ে বিশদ আলোচনা হচ্ছে, কিন্তু মাহফুজ আলম পরবর্তীতে আরও একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা কিন্তু একটা সমাধানের জায়গা কিন্তু উনি বলেছেন। কিন্তু সেখানে খানিকটা আমি একমত। সেখানে হচ্ছে বারবার করে উনি বলছেন যে যেই বিষয়গুলো উনি বলেছেন সেখানে পরবর্তীতে এটা সমাধানের জন্য আমাদের আসলে কি করতে হবে। আমাদের জুলাই যে গণহত্যার যে দাবি, এই দাবিটাকে এখন মুখ্য করে তুলতে হবে ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস। দেখেন এখানে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো দল আছে, যতগুলো সংগঠন আছে, সবাই মিলেই আসলে জুলাই গণহত্যার এই বিচারটাকে সামনে আনতে হবে এবং এই বিচারটা করার ক্ষেত্রে আমাদের আবার প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়াতে আমরা আবার যাতে না যাই, আমরা মানবাধিকার লঙ্ঘন করে আবার যাতে বিচারিক প্রক্রিয়ার মধ্যে না যাই বা প্রশ্নবিদ্ধভাবে বিচারটাকে যাতে না করি, বিচারটা মুখ্য করে তুলতে হবে। মিজানুর রহমান, আপনিও কি তাই মনে করেন কিনা আসলে এই মুহূর্তে এই মানবাধিকার লঙ্ঘন কিংবা জুলাই গণহত্যার যে বিচার সেটি যদি হয় সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের এই ফিরে আসাটা আমরা অনেকটাই রুখতে পারবো? দেখেন, আমি আগেই বলেছি যে একটি রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, এটাই নিয়ম। আপনি দেখেন জামাতের বিরুদ্ধে কিন্তু যে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে জামাতের উপরে যে স্টিম রোলার শেখ হাসিনা করেছিল এবং আপনি যদি দেখেন যে নির্বাহী আদেশে তাকেও নিষিদ্ধ করেছিল। আমরা যদি অতীতে সারা বিশ্বের ইতিহাসগুলো দেখি এবং আমাদের এখানে সর্ববৃহৎ রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, আজকে কিন্তু তার আপনি অস্তিত্ব পাচ্ছেন না। তাহলে আওয়ামী লীগের যে 16 বছরের দুঃশাসন, তারা এত বড় মন্ত্রী পরিষদ নিয়ে চলে গেল, কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা না করে আমরা যেভাবে মোকাবেলা তাদেরকে করেছি, এবং আপনাকে আমি 3টা উদাহরণ দিতে পারি। 17 মে 2025 সেখানে বিএনপির একজন শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি নিজে বলেছেন যারা আওয়ামী লীগের অপকর্ম করে নাই তারা বিএনপির সাথে যুক্ত হতে পারে। এমনকি নির্বাচনের আগে বিএনপির মহাসচিব এই কথা বলেছে যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা অপরাধী না, তাদেরকে আমরা বিবেচনায় আনব। আপনি যদি দেখেন যে নাহিদ ইসলাম একই কথাই বলেছিল, এমনকি জামাতে ইসলামও তাদেরকে এটা বলেছে এবং তাদেরকে দলের মধ্যে নেওয়া হয়েছে। তাহলে আপনি একটা কথা বলেন, একদিকে আপনি আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, আবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনি সার্টিফিকেট দিচ্ছেন যে আপনার মামলা হয়েছে, কিন্তু যদি আপনি সেখানে দায়ী না হন বা অন্যায়ভাবে যদি আপনার মামলা হয় তাহলে সেটা আমরা মামলা প্রত্যাহার করে নেব এবং আপনাকে আমাদের দলের মধ্যে নিয়ে আসবো। এই যে একটা প্রতিযোগিতা, আপনি একটা জিনিস খেয়াল করেন তো, এই যে গুপ্তর কথা আমরা বলি, জামাত শিবিরের অনেকেই
তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে নৃশংস হত্যাকাণ্ড এবং নানা ধরনের অপকর্ম করেছিল। আবরার সহ অনেক কথায় তাদেরকে অভিযুক্ত করা হয়। কিন্তু আজকে যদি আপনি যাদেরকে এই ধরনের দলগুলোতে নিয়ে নিচ্ছেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে নির্বাচনের আগে, তাহলে আপনি তো রাজনৈতিকভাবে মোকাবেলা করলেন না। তাহলে কি আপনি BNP আওয়ামী কে লীগের আপনি নেতা বলছেন যে BNP কর্মীদেরকে, কোথাও না কোথাও গিয়ে এই ক্ষেত্রে দ্বিচারিতা করছে? আমি যদি বলি যে এই যে কথাগুলো নির্বাচনের আগে আসছে, তিনটা দলকে নিয়ে বলছি, তারা তো প্রকাশ্যে বলেছে, তাহলে আপনি রাজনৈতিকভাবে কিন্তু মোকাবেলা করলেন না। তাহলে ভোটের রাজনীতিতে তাদের ভোট, কারণ তারা তো 30 থেকে 35% ভোটের প্রতিনিধিত্ব করে, তাহলে এই ভোটগুলো আপনি নেওয়ার জন্যে জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, প্রত্যেকেরই তো তাদেরকে একটা সার্টিফাই দিয়ে দিলেন। এই জায়গাটিতে ফজলে হুদা বাবুল আপনার কাছে আসি, আওয়ামী লীগের এই দম্ভ এবং বিভ্রান্তি যাতে আর ফিরে আসতে না পারে, সেই জায়গাটিতে আসলে রাজনৈতিকভাবে মোকাবেলার জায়গাটিতে বিএনপি এই মুহূর্তে কতখানি জায়গা নিয়ে আছে? ধন্যবাদ। মিজান ভাইয়ের দু একটা কথা, আমার বড় ভাই প্রাজ্ঞ মানুষ, তারপরে একটু বলতেই হয়। উনি মিজান ভাই একটা কথা বলেছেন যে আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ সাহেবের কথা দিয়ে একটা কথা বলেছেন উনি, যে যারা অপরাধী নয় তারা দলে আসলে বিবেচনা করা হবে। বিএনপি হচ্ছে এমন একটা দল, এখানে সব কিছুকে বিএনপি অ্যাকোমোডেট করে। এটা শহীদ জিয়ার সময় থেকে এটাই বিএনপির দলের আদর্শ। সেটা এখানে ডান থাকে, বাম থাকে, আস্তিক থাকে, নাস্তিক থাকে, বামপন্থী থাকে, এখানে ওই ডানপন্থী থাকে, সকল পন্থীর। এবং আপনি জানেন আমাদের এই অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, বিএনপিতে এসেছেন। আপনি আমাদের আরেক উপদেষ্টা, আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদীর মানুষ, উনি বিএনপিতে এসেছে। যে বিএনপি এই অফারটা দেওয়ার কোনো, উনি মুখে বললেন 35%, যদিও এটা একটা ন্যারেটিভ, কারণ সেই কোন আমলের 35%, এখন এটা 7% না 10% না 20% না 25%, এটাকে কেউ কেউ ন্যারেটিভ হিসেবে ঘোষণা করে, এখনও আওয়ামী লীগের ওইটা আছে। এটার সাথে আমি মোটেও একমত না। আওয়ামী লীগের কত আছে এটা তো জুলাই অভ্যুত্থানেই বোঝা গেছে। আওয়ামী লীগের কেউ শেখ হাসিনাকে বাঁচাইতে আসেনি। নাম্বার 2 হচ্ছে আমাদের আরেক সহ আলোচক, এনসিপির নারী শক্তির প্রধান এবং এনসিপির নির্বাহী কমিটির উনি যুগ্ম আহ্বায়ক, উনি বললেন সালাউদ্দিন সাহেব বলেছেন নাকি চাপে পড়ে স্বাক্ষর করেছেন। 8 মাস সালাউদ্দিন সাহেব ওখানে ছিলেন এবং আমরা এটা নিয়ে কতবার কথা বলেছি, শতবার কথা বলেছি, হাজারবার কথা বলেছি এবং আমরা স্বাক্ষর করেছি। এবং আমার প্রশ্ন হচ্ছে সহ আলোচকের কাছে, এনসিপি কবে স্বাক্ষর করেছে? নির্বাচনের কয়েকদিন আগে। কাজেই আমার কাছে মনে হয়েছে ওই অভিযোগটা সত্য। এটা যে মানে সাদা চোখে আমি যদি বলি, তারা নির্বাচন চায়। রাজনৈতিক অবস্থানে আওয়ামী লীগের দম্ভ কিংবা বিভ্রান্তি ফিরে আসার সুযোগ খুব একটা নেই। ধন্যবাদ। আমি আপনাকে লাস্ট একটা লাইন বলি, লাস্ট, আওয়ামী লীগের ফিরে আসার কোনো ইয়ে নাই। বাংলাদেশের মানুষ যেরকম ইসলাম, আমাদের নবী, এই ব্যাপারে কেউ কোনো উল্টাপাল্টা কথা বললে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই এক হয়ে যায়, সবাই বড় মুসলমান হয়ে যায়। ঠিক ওই রকম আওয়ামী লীগের ক্ষেত্রে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে। কাছে মতো বিদায় নিচ্ছি। জিপি 30 রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিপিসির সঙ্গে থাকুন।